শুরু করছি এক্সপার্ট ইংলিশের আয়োজনে দক্ষতা যাচাই সিরিজ। আজকের ক্লাস 4 এবং ক্লাসের আলোচনা হচ্ছে পিন পয়েন্ট এরর। আজকে আলোচনা করব পিন পয়েন্ট এরর থেকে কঠিন যে প্রশ্নগুলো আছে সেই কঠিন প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সো শুরুতেই চলে যাচ্ছি আমরা প্রথম প্রশ্নে 1 এবং 2 নাম্বার। এবং এখানে যে দুইটা প্রশ্ন আছে আপনারা এই দুইটা প্রশ্নই উত্তর করার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন যে দুইটা কোশ্চেনের উত্তর করতে গিয়ে তাড়াহুড়া করে কোনো ভুল করবেন না, কারণ এই পিন পয়েন্ট এররের যে কোশ্চেনগুলো এইগুলো কিন্তু বারবার পরীক্ষা আসবে এবং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নগুলো বুঝতে পারলে আপনি হয়তো বা এরকম আরো 5-7টা অন্যান্য স্টাইলের কোশ্চেনগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো 1 এবং 2 দুইটা পিন পয়েন্ট এররের কোশ্চেন আমরা একটু সলভ করি। কোশ্চেন নাম্বার 1 এবং 2। জীবন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, 1 নাম্বার এবং 2 নাম্বার সলভ করেন একটু সবাই। কোশ্চেন নাম্বার 1 এবং 2 দেখেন, 1 নম্বরে বলছে বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, তারপর বলছে দ্য স্টুডেন্ট হোস্ট দ্য অপরচুনিটিস টু লিজ অ্যাপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বলেন এটা কি করতে হবে এখন? এক নম্বরটা ক্লাসের অপেক্ষায় ছিলেন হচ্ছেন তাসনিম, নাজিমউদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, 1 এবং 2 দুইটা প্রশ্নই বলেন। 1 নম্বর প্রশ্ন বলছে যে because they had spent too many time considering the new contract the student lost the opportunity to lease the apartment। এখানে কোন অপশনটাতে ভুল আছে, অর্থাৎ ভুল অপশন আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে ভুল অপশন। ভুল অপশন 1 নম্বর প্রশ্নটা যে কেউ একজন উত্তর করেন, আমি একটু দেখি। আপনাদের উত্তর দেখার পরে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব। তো দেখেন 1 নম্বর প্রশ্ন বিকজ এটা একটা কনজাংশন। একটা সেন্টেন্সে যদি কনজাংশন থাকে তাহলে আমরা জানি যে ওই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব বসে, সেগুলো হয়তো আছে। দে হ্যাড স্পেন্ড, তারা ব্যয় করেছে। টু মেনি টাইম, এই যে সমস্ত জায়গাতে আন্ডারলাইন করা থাকবে আপনাকে ওই জায়গাগুলোকে নিয়ে একটু বিবেচনা করতে হবে। পিন পয়েন্ট এরর সমাধানের জন্য মূল বিষয়টা হচ্ছে আপনার যে আন্ডারলাইন করা জায়গাটা সেখানে আপনাকে গ্রামারের বিষয়গুলো খুঁজে বের করতে হবে। যেমন এখানে বলা আছে টু মেনি, তাহলে আপনাকে জানতে হবে টু এর ব্যবহার কি জানেন এবং মেনি এর ব্যবহার কি আছে সেই বিষয়ে একটু ধারণা রাখতে হবে, তাহলে আপনি অন্যান্য বিষয়ের সাথে এটার কানেকশন করতে পারবেন। তো মেনি এর সাথে সম্পর্ক কি? টু মেনি, মেনি হচ্ছে একটা ডিটারমিনার। আমরা জানি মেনি ডিটারমিনারটার ব্যবহার অনেক রকম আছে। মেনি অনেক অর্থে ব্যবহার হয়, মেনির পরে প্লুরাল নাউন লাগবে। হ্যাঁ, মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক ইত্যাদি, তাই না? তাহলে এখানে মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক, বা এটা কাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আপনি যখন এরকম আন্ডারলাইন করা জায়গায় মেনি পেলেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা কোনো একটা নাউনের জন্য বসছে এবং সেই নাউনটা হবে প্লুরাল। কারণ আপনি তো এই যে টু মেনি এর পরে টাইম দেখে অনেক হয়তো বুঝতে পেরেছেন যে টাইম আনকাউন্টেবল, কিন্তু সামনে আছে মেনি, অতএব এই মেনিটা এখানে ভুল। তাহলে আমরা মেনিকে পরিবর্তন করতে পারবো কিন্তু টাইমকে তো আর পরিবর্তন করতে পারবো না, যেহেতু আমাদের আন্ডারলাইন আছে কোথায়? মেনিতে। তাহলে মেনিতে আন্ডারলাইন থাকলে আমরা এই টাইমের সাথে মিল রেখে এই মেনি এর পরিবর্তন করে আমরা ব্যবহার করব হচ্ছে মাছ। তার মানে উত্তরটা হচ্ছে এ নাম্বারে। তাহলে ভুল অপশন ছিল কোথায় বলেন? এ নাম্বার। ভুল অপশন ছিল এ নাম্বার। ভুল অপশন ছিল হচ্ছে এ নাম্বারে। ভুল অপশন ছিল এ নাম্বারে। নেক্সট, আর 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার। আর বাকি সবগুলো অপশন ঠিক আছে। There is a dash difference between income and wealth. People can have a dash large income and no wealth. কি হবে বলেন? আচ্ছা, কঠিন প্রশ্ন কি আপনারা কি পারতেছেন না? প্রশ্ন কি অনেক কঠিন হয়ে গেছে? কেউ যে উত্তর করছেন না, কোশ্চেনগুলো কি অনেক কঠিন মনে হচ্ছে? রফিকুল ইসলাম পারতেছেন না, তাই না?
না পারলে কি করবেন, চেষ্টা তো একটু করতে হবে, ভুল হোক চেষ্টা করেন। মুকিত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, there is a dash difference between income and wealth. People can have a dash large income and no wealth. দেখেন এখানে হচ্ছে শূন্যস্থান দিয়েছে কোথায় বা আন্ডারলাইন দিয়েছে ডিফারেন্টের নিচে, আন্ডারলাইন দিয়েছে নো ওয়েলথের নিচে, লার্জের নিচে, ইনকামের নিচে এন্ড ওয়েলথের নিচে। এখন আমরা একটা একটা করে বিবেচনা করব। যেমন এখানে আছে ডিফারেন্ট, তো ডিফারেন্ট শব্দটা হলো এখানে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। তাহলে আপনি যখনই কোনো একটা আন্ডারলাইন করা শব্দ পাবেন তখন ওই আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে আপনি বিবেচনা করবেন আগে পিছে কি আছে তার সাথে ম্যাচিং করে, আগে পিছে কি আছে তার সাথে ম্যাচ করে। তো এখানে যখন ডিফারেন্ট আছে, ডিফারেন্টের পরে আছে বিটুইন, আর ডিফারেন্টের আগে আছে হচ্ছে আর্টিকেল এ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই আর্টিকেল আর হচ্ছে এই যে প্রিপজিশন, এই উভয়ের মাঝখানে যে বসে সে হয় নাউন। তাহলে ডিফারেন্ট শব্দটা কি নাউন, ডিফারেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই আমাকে এই ডিফারেন্ট শব্দটাকে চেঞ্জ করে ডিফারেন্স লিখতে হতো, তাহলে বাক্যটা সঠিক হতো। তো এখানে এই ডিফারেন্ট শব্দটাতে ভুল আছে, সো কারণ এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে মূলত 2 এর অ্যানসারটা হচ্ছে এ নাম্বার। ভুল হিসাবে বা ইনকারেক্ট হিসাবে অ্যানসারটা হচ্ছে এ নাম্বার। বুঝতে পারছেন সবাই? তরিকুল ইসলাম, সুস্মিতা পাল। নেক্সট 3 এবং 4 বলেন, 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বার 4 নাম্বার বলেন, 3 নাম্বার এবং 4 নাম্বার। প্রশ্ন নাম্বার 3 এবং 4। পাপি আক্তার, ক্লাস 10টায় শুরু করেছি আমরা। সুস্মিতা বলেন, ক্লাসটা একটু শেয়ার করবেন সবাই যাদের সুযোগ আছে। 3 এবং 4। The earth was once inhabited by plants and animals of which today there is none living. দেখেন এখানে বলছে the earth was once inhabited by plants and animals of which today there is none living. trace, এই পুরো বাক্যটার মধ্যে 3 নম্বরে ভুল কোথায় আছে? সময় লাগুক একটু চেষ্টা করেন, আগে একটু চেষ্টা করেন, কারণ সময় লাগলে প্রথম একটু চেষ্টা করেন, পরবর্তীতে এগুলো সব ঠিক হয়ে যাবে। বলেন। তানিয়া, অনেকদিন ক্লাস করতে পারেন নাই, ছিলেন কোথায়? আচ্ছা নিজুম সাথী, আপনাদের জন্য কি কঠিন কোশ্চেন হয়ে যাচ্ছে? পিন পয়েন্ট এরর অধ্যায়টাই কঠিন, তার মানে আপনাদের ইংরেজি শেখার এখনো পর্যন্ত অনেক বাকি আছে। কারণ হচ্ছে এই ধার্সের কোশ্চেনগুলো বুঝতে একটু কঠিন হবে যদি আপনি সবগুলো অপশন সম্পর্কে ধারণা না রাখেন। যেমন the earth was once, এখন once শব্দটার কোনো সমস্যা আছে কিনা? inhabited by, এখন was এর সাথে inhabited V3, এটা ঠিক আছে, ভুল নাই। inhabited আর হলো অক্সিলারি, এর মাঝখানে অ্যাডভার্ব, এটা বসেছে, কোনো ভুল নাই। of which বসে পূর্বপদ আর বস্তু বা প্রাণীর জন্য, এটাও ভুল নাই। তারপর বলছে নন লিভিং হবে না, এইখানে হবে হচ্ছে এই লিভিং ট্রেস, ট্রেস মানে হলো চিহ্ন, এই চিহ্ন ও বা এই লিভিং ট্রেসের সামনে এই শব্দটা হতে হবে নো, এই শব্দটা হতে হবে নো লিভিং ট্রেস, নো লিভিং ট্রেস। বাক্যের বাংলাটা কি? বাক্যের বাংলাটা আছে the earth was once inhabited by plants, মানে পৃথিবী একসময় জরাজীর্ণ বা পরিপূর্ণ ছিল প্লান্টস এন্ড অ্যানিমেলস, মানে গাছ এবং প্রাণী দ্বারা, অফ হুইচ, যার অধিকাংশ, মানে যার টুডে দেয়ার ইজ, হ্যাঁ যেগুলো থেকে আজ, দেয়ার ইজ নো লিভিং ট্রেস, যেগুলোর অনেক কিছুই এখন আর কোনো বেঁচে থাকার চিহ্ন নাই, বেঁচে থাকার কোনো চিহ্ন নাই। সো অ্যানসারটা হচ্ছে এখানে নো। 4 নাম্বার তানিয়া ঈদের ছুটির বাড়ি ছিলেন, ওকে।
রফিকুল ইসলাম বলেছেন হচ্ছে সি, আসলে অ্যান্সার হবে ডি নাম্বার 3 এর। 4 নাম্বার বলেন 4, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট আন্ডারলাইন্ড ওয়ার্ড। 4, ভয় পায়েন না, চেষ্টা করেন। ইংলিশ কিন্তু অত্যন্ত কঠিন যদি আপনি পড়তে না থাকেন, আর যদি কেউ মনে করেন পণ্ডিতি করে ইংলিশ সব পারেন, তাহলে ধরাটা খাবেন পরীক্ষার হলে গিয়ে। হয়তো অনেক টিচার আপনাদেরকে বলবে ইংলিশ এমন একটা বিষয়, মধু মধু, হ্যাঁ পানি করে ফেলে দেয় একদিনে, এক ক্লাসে 10 মিনিটে 5 মিনিটে। এরা সব হচ্ছে বাটপার, সোজা কথা। কারণ এই ধরনের শিক্ষকগুলো যা ক্যাপশনে লিখে ভিতরে গিয়ে তা থাকে না। এটা খুবই অন্যায়জনক একটা ম্যাটার, ঠিক আছে? এইগুলো আপনারা এগুলোকে অ্যাভয়েড করবেন এবং পারলে ব্লক মেরে দিবেন, রিপোর্ট মেরে দিবেন। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট আন্ডারলাইন ওয়ার্ড, কোনটা ভুল আন্ডারলাইন ওয়ার্ড আছে। নোবডি নিউ হু হি ইজ, ছোট্ট একটা সেন্টেন্স যার প্রায় প্রত্যেকটা জায়গাতে আন্ডারলাইন করে রাখছে। তো এখন আপনারা এগুলো সলভ করবেন কিভাবে? যখনই আন্ডারলাইন আছে তখনই এইটা সম্পর্কে ভাববেন। নোবডি এর পজিশনটা কি? সাবজেক্ট। নোবডি এটা কি? এটা একটা প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা ওকে, এটার সাথে সম্পর্ক ভার্বের। নিউ কোনো সমস্যা নাই, এর সাথে ম্যাচিং আছে। এখন হু শব্দটা আছে, এখন হু কোথায় বসে? হু সাধারণত পূর্বপদ হিসাবে যখন ব্যক্তি থাকে তখন বসে, আবার ব্যক্তি না থাকলেও অন্যান্য ভার্বের পরেও বসতে পারে। এখন হি এরপরে আছে ইজ, এখন কোনটা অ্যান্সার করবো? এখানে ভুল কোথায়? নোবডি নিউ হি ওয়াজ, ঠিক আছে? এখানে দেখেন লাবণী শেখ বলছেন হচ্ছে হু হি ওয়াজ, রাইট, ওয়াজ হবে। কেন? এই যে এখানে একটা নিয়ম আছে, যখনই এরকম কোনো ভার্বের নিচে আন্ডারলাইন থাকবে মনে রাখবেন তখন ভার্বটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে মেইন ক্লজের ভার্ব দ্বারা প্রভাবিত হবে। সো মেইন ক্লজে ভার্ব আছে নিউ, যেটা হলো পাস্ট টেন্স, অতএব আমাকে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকেও করতে হবে পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকেও করতে হবে পাস্ট টেন্স। সো উত্তর হবে ওখানে ইজ কেটে ওয়াজ হলে বাক্যটা সঠিক হতো। তার মানে ইজি হলো ভুল হিসাবে সঠিক উত্তর আর কি, কারণ এই প্রশ্নগুলো বলেই ভুল খুঁজে বের করতে। আচ্ছা এখন অনেকে হয়তো এখানে চিন্তা করতে পারেন এই হু নিয়ে, যে কারো কারো ধারণা আছে যে হু এর পরে সাবজেক্ট ভার্ব থাকে না, হুমের পরে সাবজেক্ট ভার্ব থাকে। অনেকে হয়তো এটা মুখস্থ করে ফেলছেন, কিন্তু ওই রুলসটা এখানে এসে দেখেন তো কাজে লাগতেছে কিনা। এটা অবশ্যই ওই বানানো রুলসের সাথে এটা কাজে লাগবে না। শর্টকাটে হয়তো ওটা পড়ানো হয়, কিন্তু বাস্তবতা প্র্যাকটিক্যাল এরকম না। প্র্যাকটিক্যাল হচ্ছে ওই বাক্যে সাবজেক্ট ভার্ব সমান, এটাও প্র্যাকটিক্যাল কথা না। প্র্যাকটিক্যাল হচ্ছে মূলত অর্থ, মূলত কি বাক্যের মিনিং। তো এই বাক্যের মিনিং এ তো সেটাই বলতেছে যে নোবডি নিউ, কেউ জানতো না, হু হি ওয়াজ, সে কে ছিল, সে কে ছিল। উত্তরটা হচ্ছে ডি নাম্বার। ওকে 5 এবং 6 বলেন। 5 6, 5 নাম্বার 6 নাম্বার। পাঁচ এবং 6, পাঁচ নম্বরে বলছে যে টু দ্য ম্যান হুম ওয়ার্কড সো হার্ড অন দ্য প্রজেক্ট দ্য নিউজ ওয়াজ প্রোফাউন্ডলি ডিসঅ্যাপয়েন্টিং। একটু কঠিন কোশ্চেন, জান কঠিন কোশ্চেন তো বেশি পড়াবো না, অল্প পড়াবো আজকে। জান 10টা কোশ্চেন পড়াবো, 10টা কোশ্চেন। পাশে বলছে টু দ্য ম্যান হুম ওয়ার্কড so hard on the project the news was profound disappointing। 5 নাম্বার ভাবতে থাকেন কি হতে পারে आंसर। 5 ভাবতে থাকেন কি হবে आंसर। 5 নাম্বার ভাবেন। সাগরিকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি অবস্থা? সুস্মিতা পাল বলছেন হচ্ছে এ নাম্বার आंसर হবে। আচ্ছা ভাবলে হয়তো পাবেন, একটু চিন্তা করলে হয়তো পাওয়া যেতে পারে। টু দা ম্যান হুম, এখানে এই হুম নিয়ে চিন্তা করতে হবে যে এখানে হুমের কোনো পরিবর্তন হবে কিনা। মানে হুমটা পরিবর্তন হলে আর কিসে পরিবর্তন হয়, বড়জোর হুতে আসে অথবা হুইস টুইস হতে পারে, কিন্তু এখানে পূর্বপদ ব্যক্তি আছে, তাহলে হু বা হুমের মধ্যেই উত্তরটা এখানে থাকতে পারে। আচ্ছা তারপরে বলছে হোয়াট সো হার্ড,
অন দ্য প্রজেক্ট বলছে যে লোকটা প্রজেক্টে কঠোরভাবে পরিশ্রম করেছিল, কাজ করেছিল। দ্য নিউজ সংবাদটি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং যেটা হতাশাজনক ছিল, প্রোফাউন্ডলি মানে ব্যাপকভাবে, ঠিক আছে, ব্যাপকভাবে এগুলো কি ছিল, ব্যাপকভাবে তাকে হতাশ করেছিল। সো এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা এদিকে ওয়াজ আর একটা হলো ওয়াট। দ্যাটস ওয়াই এখানে একটা কনজাংশন প্রয়োজন। সো হুম কে কেটে এখানে অ্যান্সার করতে হবে হু, তাহলে হু দিলে বাক্যটা সঠিক হবে। এই জন্য 5 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, হু। টু দ্য ম্যান who worked so hard on the project, the news was profound disappointing. এগুলো সব হচ্ছে আপনার বিশেষত ব্যাংকের পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, চাকরির কিছু পরীক্ষা আসে, ব্যাংক বাদেও। তবে এইগুলো যারা জানবেন তাদের জন্য সুখবর হচ্ছে তারা অন্যান্য চ্যাপ্টারে গিয়ে এই জিনিসগুলো কাজে লাগাতে পারবেন। পিন পয়েন্ট ইরর আসলে আলাদা করে দেখানো হয়, কিন্তু এগুলো বিভিন্ন অধ্যায় থেকে নেওয়া জিনিস। যেমন এখানে হু বা হোম চেঞ্জ হলো, তাহলে এটা আপনারা প্রোনাউন অধ্যায় কিন্তু ঠিকই পড়েছেন, তার মানে এটা আসলে প্রোনাউন অধ্যায়ের একটা কোশ্চেন, ঠিক আছে। পিন পয়েন্ট ইরর এটা কোনো গ্রামারের অধ্যায় না, এটা একটা টাইপ, কোশ্চেনের টাইপ চেঞ্জ করা, মানে টাইপ হিসাবে এই চ্যাপ্টারটাকে আলাদা করা। 6 নাম্বার মানে যেখানে মিক্সিং বিভিন্ন অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা থাকে। The registrar has requested that each student and the teacher signs their name on the grade sheet before submitting it. এটাকে কি করব? তরিকুল ইসলাম পুরো বাক্য কষ্ট করে লিখতে হবে না, মূল জায়গাটা লিখলেই হচ্ছে। The registrar has, ওকে, প্রথমেই has, তো এটার সাথে আপনাকে বুঝতে হবে এটা কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে নাকি হ্যাড হবে। তো চেঞ্জ করার হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আপাতত আপনি কিছুই বুঝতেছেন না যে চেঞ্জ না করলেও কিন্তু হয়, তাহলে আমরা আরেকটু অগ্রসর হই। রিকোয়েস্টেড হ্যাজ এর পরে ভি3 আছে, তাহলেও চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট ইচ স্টুডেন্ট অ্যান্ড টিচার, প্রত্যেক স্টুডেন্ট এবং শিক্ষক, সাইন্স দেয়ার, এই সাইন মানে স্বাক্ষর করে, তো ইচ থাকলে সাইন হয়, এটা ঠিক আছে, সাবজেক্ট ভার্বের মিল আছে। তো দেয়ার এটা হলো পসেসিভ প্রোনাউন, এখানে কি পসেসিভ প্রোনাউন দেয়ার হবে নাকি চেঞ্জ হয়ে অন্য কিছু হবে? তো দেয়ার, তো এটা হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী সাবজেক্ট রেজিস্টারের সাথে সম্পর্ক। তো রেজিস্টার এটা হলো এখানে সিঙ্গুলার, তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার এখানে দেয়ার হওয়ার কোনো সুযোগ নাই, এখানে হবে হিজ। এই জায়গাতেই ভুল আছে, এই জায়গাতেই ভুল আছে। সো 6 নম্বরের অ্যানসারটা হচ্ছে সি নাম্বার, 6 এর অ্যানসার সি। কি পারতেছেন না তাই না? হ্যাঁ, নিবন্ধনের কোর্স করতে চান আরাফাত, কোনো সমস্যা নাই, ক্লাস শেষে মেসেজ দিয়ে রেখেন। নিবন্ধন কোর্স যেদিন চালু হবে সেদিন আপনাকে ডেকে নেব। চালু হবে যেদিন সার্কুলার হবে, সার্কুলারের আগে আমরা আমাদের শুধু বেসিক কোর্সে পড়াচ্ছি। হ্যাঁ, আপনি যদি এখন থেকে ভর্তি হয়ে থাকেন নিবন্ধনের কোর্সে, তাহলে আপনি বেসিক কোর্সটা সরাসরি আপনি এখন চালাই যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ইয়াসিন আরাফাত ক্লাস শেষে মেসেজ করবেন। 7 এবং 8, 7 নম্বরে বলছে আফটার স্টাডিং অল দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস the students were capable of raising their test scores by 25 points. After studying all the necessary materials, the students were capable of raising their test scores by 25 points. 7 নম্বরটা তো পিন পয়েন্ট এরর মানে প্রথমে আপনি আন্ডারলাইন অপশনটা খুঁজবেন। এখানে কি স্টাডি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটা কি আইএনজি যোগ হওয়া ঠিক হয়েছে না অন্য কিছু হওয়ার দরকার ছিল? এটা নির্ভর করবে আগে পিছে দেখবেন। তো এইখানে আগে আছে কি আফটার, তো আফটারের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, এটা নরমাল নিয়ম, অনেকেরই জানা আছে, সেই হিসাবে এটা আপাতত ধরে নেওয়া যায়, ঠিক আছে। দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস, দ্য স্টুডেন্টস আছে, তার সাথে ওয়ার ক্যাপেবল আছে, কোনো সমস্যা নাই, প্লুরাল আছে, ওয়ার আছে, থাকতে পারে, হইতে পারে। অফ রাইজিং দেয়ার টেস্ট, এই যে রাইজিং শব্দটা, যাদের কমন মিস্টেক নামক একটা অধ্যায় ধারণা কম তারা পারবেন না, ধারণাটা রাখতে হবে। রাইজিং শব্দের সাথে ধারণা আছে, রাইজিং শব্দের অনেকগুলো ইউজেস আছে, রাইজ, রেইজ। সো রাইজ একটা ভার্ব আর একটা হলো রেইজ একটা ভার্ব, RAISE, রেইজ, তার মানে কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়ানো অর্থে রেইজ হয়, আর রাইজ হচ্ছে উত্তোলন করা। তো বৃদ্ধি করা অর্থে এখানে অ্যান্সার হবে রেইজ দিয়ে, এই কারণে ওই রাইজিংটাই ভুল আছে, রাইজিং এর জায়গায় হতে হবে রেইজিং। রেইজ মানে কি? রেইজ মানে বাড়ানো, রেইজ মানে বাড়ানো। তো এখানে বলতেছে যে আফটার স্টাডিং অল দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস, সকল প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস অধ্যয়ন করার পর
দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ওয়ার ক্যাপেবল সক্ষম হয়েছিল অফ রেইজিং দেয়ার টেস্ট স্কোর তাদের টেস্টের স্কোরটা বাড়াতে সক্ষম হয়েছিল বাই 25 পয়েন্টস মানে কততে 25 পয়েন্টে বাড়াতে সক্ষম হয়েছিল। এবার আসেন 8 নাম্বার বলেন। The man who is laying in aisle needs medical attention immediately. 8 নাম্বার। এখানে দেখেন এই যে আইল শব্দের বানান আছে একটু চেঞ্জ আছে, এই এসটা কিন্তু সাইলেন্ট থাকে, এস লাগবে। আইল এ আই এস এল ই এটার উচ্চারণ হচ্ছে আইল, এখানে এস এর উচ্চারণ নাই। হ্যাঁ, দ্য ম্যান হু ইজ এই যে এখানে হু বসবে কিনা, পূর্বপদ ম্যান আছে বসতে পারে। এখন হু বড়জোর পরিবর্তন হয়ে কোনো ক্ষেত্রে হু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমরা আগে দেখব। ঠিক এরপরেই ভার্ব আছে, তাহলে হু থাকবে, হু নিয়ে কোনো সমস্যা হলো না। ইজ ম্যানের আগে এখানে কি আছে, ম্যান আছে, ম্যানের সাথে ইজ বসে, এটা নিয়েও কোনো সমস্যা হলো না। এই যে লেইং শব্দটার অনেকগুলো ব্যবহার আছে, সো এইখানে অ্যান্সার হবে লাইং। এখানে অ্যান্সার হবে লাইং। কেন? কোনো কিছু পড়ে থাকা অর্থে লেইং এর পরিবর্তে লাইং হয়, কোনো কিছু পড়ে থাকা অর্থে লেইং এর পরিবর্তে লাইং হয়, কোনো কিছু পড়ে থাকা অর্থে লেইং এর পরিবর্তে কি হবে বলেন, লাইং হবে। লাইং লেইং মানে এই লে মানে হচ্ছে সাধারণত ডিম পাড়া বা শুয়ে থাকা এরকম, মানে কোনো কিছু পড়ে থাকা। বাট এখানে লাইং মানে হচ্ছে কেউ নিজে শুয়ে থাকা এরকম কিছু, বা শুয়ে পড়ে থাকা, অসুস্থ অবস্থায় সে শুয়ে পড়েছে, এর মানে হলো লাইং হবে। তার মানে কি লোকটা যে ছিল ক্ষেতের আইলে শুয়ে পড়েছিল, কেন? সে হয়তো অসুস্থ, এই কারণে। নিডস প্রয়োজন মেডিকেল অ্যাটেনশন, তাকে মেডিকেল অ্যাটেনশন বা মেডিকেলে নেওয়া প্রয়োজন। তো এখানে মূলত এই লেইং শব্দটা হয়ে যাবে লাইং। কেন লাইং হবে? কারণ এইটা কমন মিস্টেক নামক একটা অধ্যায় পাবেন আপনারা এক্সপার্ট ইংলিশ বইতে, সেই কমন মিস্টেকের মধ্যে পাবেন। ঠিক আছে, কমন মিস্টেক একটা অধ্যায় আছে, ওইখানে এই জিনিসগুলো দেওয়া আছে যে লাই থেকে লাই মানে কি, লে মানে কি, এগুলোর মিনিং দেওয়া আছে। ঠিক আছে। তানিয়া আক্তার, অনেকের জন্য খুব কঠিন হচ্ছে মনে হয়, অ্যান্সার করতেই পারছেন না। তার মানে বোঝা গেল আপনাদের পিন পয়েন্ট ইডরের দক্ষতা কম। আজকের আলোচনার জন্য লাস্ট দুইটা প্রশ্ন সলভ করে ক্লাসটা শেষ করব, 9 এবং 10। নয় নম্বরে বলছে দ্য কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর এক্সপ্লেইন দ্য এক্সপেরিমেন্ট ইন সাচ অফ এ ওয়ে দ্যাট ইট ওয়াজ ইজিলি আন্ডারস্টুড। 9 নম্বরটা এখানে আছে ইন, এন্টারটেইনমেন্ট ইন সাচ অফ এ ওয়ে, সাচ অফ এ ওয়ে, তো এই জায়গাতেই ভুল আছে, সাচ অফ এ ওয়ে হবে না, এটা হবে সাচ এ ওয়ে, এই ফ্রেজটার মধ্যে ভুল আছে, অ্যানসারটা হবে ওটা। 10 she has not completed the assignment yet, সে এখনো অ্যাসাইনমেন্ট শেষ করে নাই। and Maria hasn't either, মানে মারিয়াও এখনো শেষ করে নাই। এটার নাম হলো এগ্রিমেন্ট, একটা অধ্যায় আছে এগ্রিমেন্ট। তো সেই এগ্রিমেন্ট অধ্যায়ের নিয়ম অনুযায়ী এখানে হ্যাজেন্ট আইদারে ভুল আছে। বলেন তো কি ভুল আছে? আমি তাও আপনাদেরকে একটু সংক্ষেপ করে দেখালাম যে কি কোথায় ভুল আছে। এখন বলেন কি ভুল আছে? এখানে নেইদার হবে না, এখানে হবে আইদার, তাই না? ইদার, তাই তো, এনটা বাদ যাবে, হ্যাজেন্ট ইদার, হ্যাজেন্ট ইদার। এখানে এই যে নট দিলে তো আর নেইদার দেওয়ার দরকার নাই, কারণ হলো দুইবার নট হয়ে যাবে, সেন্টেন্সটা নেগেটিভ আছে এই জন্য এখানে নট আনছি। হ্যাঁ, আর নট আনার পরে এখানে আবার নেইদার থাকবে না, এখানে হয়ে যাবে আইদার। এই অধ্যায়টার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। সো এই অধ্যায়টা আপনারা পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে। আজকের জন্য আপনাদের সাথে এই পিন পয়েন্ট ইডরে আলোচনা করে দেখলাম কেমন পারেন। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আরেকটু সহজের দিকে যাওয়ার চেষ্টা করব। আজকে একটু ট্রাই করে নিলাম আপনাদের অবস্থাটা কি, আসলে দুর্বল আছেন, দ্রুত ইংরেজির উপরে আরো পারফরমেন্স বাড়াতে হলে
ইংলিশ শেখার জন্য আগাতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।